সম্মানে নিয়েছিলাম এবং আমি ধন্যবাদ জানাই সারা দেশে সকলে মিলে অভিভাবকগণ হতে শুরু করে সকলে মিলে একটি সুন্দর এসএসসি পরীক্ষা আমরা নিতে পেরেছিলাম। এই জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই, বিশেষ করে আমার শিক্ষকদের। এবং আমরা রেজাল্ট জুলাই মাসের 20 তারিখে দেব, আর এইচএসসি এক্সাম শুরু হচ্ছে 2 তারিখ থেকে। ইতিমধ্যেই আমরা চাচ্ছি যে 2 বছরের কোর্স শেষ হওয়ার পরেই যেন পরীক্ষা হয়ে যায়, অর্থাৎ ক্লাস 1 থেকে 10 পর্যন্ত পড়তে 10 বছর লাগে, 6 বছর বয়সে ভর্তি হয়, 16 বছর বয়সে তাদের এসএসসি কমপ্লিট করতে হবে। 12 years of education, what we call high school graduation, অর্থাৎ ইন্টারমিডিয়েট লেভেল, সেটা আমাদের 12 বছর প্লাস বয়স 6 বছর, 18 বছরে শেষ করতে হবে। বিগত দিনে আমরা দেখেছি যে এসএসসি এক্সাম নিতে বোর্ড 1 বছর সময় লাগিয়ে দেয়, এইচএসসি এক্সাম নিতে এবং রেজাল্ট দিতে কি হলো ভাই, এক্সাম নিতে সেখানে আবার 1 বছর সময় লাগিয়ে দেয়। অর্থাৎ 12 গ্রেড অফ হাই স্কুল এডুকেশন, যেটা আমরা হায়ার সেকেন্ডারি 12 গ্রেড ইন্টারমিডিয়েট বলি, সেটা করতে একটি শিক্ষার্থী 20 বছর সময় লাগে, অর্থাৎ 2 বছর তাদের জীবন থেকে চলে যায়। আপনি যদি ভিন্নতরভাবে চিন্তা করেন তাহলে 20 লক্ষ শিক্ষার্থী আনুমানিক এইচএসসি এবং এসএসসি এ মিলিয়ে 40 লক্ষ, each one loses 1 year and nation lose 40 lakhs a year. We must realize that. এটা আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে পিছিয়ে দেয়। অতএব শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে এই সময়টাকে সিনক্রোনাইজ করা। আমরা সেটা করার চেষ্টা করছি। সেই কারণে 2027-এ এসএসসি পরীক্ষা আমরা নেব জানুয়ারি মাসে আমরা নেব। যদিও সেটাকে আমরা একটু পেছাতে পারতাম, কিন্তু রোজার কারণে আমরা অভিভাবকদের সাথে মিটিং করেছি, সকলে মিলে স্টেক হোল্ডার বলতে ছাত্র, শিক্ষক, অভিভাবক, তারা বলেছে আপনার রোজা আপনার ঈদের চেয়ে বিফোর ঈদ হয়ে যাওয়াই ভালো। সেই জন্য আমরা সেই ব্যবস্থাটি সকলের মতামত নিয়ে করছি। বাট কোর্স আমরা কভার করেছি, অর্থাৎ এই জুনে এসএসসি কোর্স কভার, তারপর প্রি-টেস্ট, টেস্ট এবং ইনহাউস কোচিং। প্রত্যেকটি স্কুলে শিক্ষার্থীদেরকে ইনহাউস কোচিং করতেই হবে। এই ব্যাপারে আমি শিক্ষকদের অনুরোধ করব, আপনার লোকাল গভর্নিং বডির সাথে আলাপ করে শিক্ষকদের কিছুটা রিমিউনারেশন দেবেন, দিয়ে আপনাদের এটা করতে হবে। আমরা দেখেছি রেজাল্টের ধারাবাহিকতা ড্রপ করেছে, অর্থাৎ 2021, 22, 23 রেজাল্ট ওয়াজ স্কাই হাই। এমনকি কোথাও 97% পাস করে ফেলেছে। অল অফ এ সাডেন ইট ড্রপড বিলো 60 চলে আসছে। দ্যাটস হাউ ডাজন্ট এডুকেশন ওয়ার্ক। এটা একটা স্টেডি গ্রাফ থাকতে হবে, এটা ক্রমান্বয়ে উপর দিকে যাবে, এটা হঠাৎ নিচে যেতে পারে না। তার মানে কি, সেখানে লেখাপড়ায় কোনো দুর্বলতা ছিল, পরীক্ষায় কোনো রকম অপব্যবস্থা ছিল। নকল এখন নেই, এটা আমরা বিশ্বাস করি, কিন্তু নকলের রূপ চেঞ্জ হয়েছে, করোনার মতো ভ্যারিয়েন্ট চেঞ্জ হয়েছে। সেই জন্য আমরা 1980 পাবলিক পরীক্ষার যে অ্যাক্ট রয়েছে সেটা পরিবর্তন করেছি, ক্যাবিনেটে পাস করেছে, এবার সংসদে সেটা পাস হবে। অর্থাৎ ধরুন কোনো প্রতিষ্ঠানে নকল পাওয়া গেল, একজন এসএসসি পরীক্ষার্থী, তার বয়স 16 বছর, আমরা সেই নকল পাওয়াটাকে ওই জুবিনিয়াল একজন আন্ডার এজকে আমরা পানিশমেন্ট দিতে পারি না, ইটস নট প্রপার। আমরা তাকে প্রভিশনে পাঠাতে পারি, কিন্তু নকলটা ওই প্রতিষ্ঠানে পাওয়া গেল, প্রতিষ্ঠান প্রধান ইজ দ্য রেসপন্সিবল, তাকে আইনের আওতায় আনা হবে। এনি ডিজিটাল ক্রাইম সেটাকে ইনক্লুড করা হয়েছে। কি কিছু বলতে যাচ্ছেন নাকি? কিছু বলতে চাইলে বলবেন, আই এম উইথ ইউ, আমি আপনাদের সাথে কাজ করতে চাই। আপনি হঠাৎ গুনগুন করে উঠলেন, ইট মিনস ইউ ডোন্ট এগ্রি। বলুন, একদিন দাঁড়িয়ে বলুন কি করা যায়।
বলবেন? বলুন। আমরা সংসদে আলোচনা করে আইন চেঞ্জ করে ফেলবো। আপনার দরজার লক, চাবি আপনার কাছে। ঘরে যদি কোনো রকম উইপেন্স পাওয়া যায়, পুলিশ কি আপনাকে অ্যাকিউজ করবে না? এখানে পুলিশ অফিসার রয়েছেন, এম আই রাইট? দরজার লক, আমার ঘর, চাবি আমার কাছে, আপনি ওখানে গিয়ে আগ্নেয়াস্ত্র পেলেন, উইল ইউ পানিশ মি? ইয়েস অর নো? অ্যাবসলিউটলি। উই মিনস সকলকে দায়িত্ব নিতে হবে। যখনই একজনের দায়িত্ব আরেকজনের উপর দিয়ে দেওয়া হয়, তখন এই কাজ হয় না। ক্লিয়ার? এটা হচ্ছে সিনসিয়ারিটি, অনেস্টি, ডেডিকেশন। আপনাকে বুঝতে হবে, আই এম রানিং দিস ইনস্টিটিউশন, ইটস মাই রেসপন্সিবিলিটি। এটা বুঝতে হবে। সেই জন্য আইনের গতিতে চলবে। যদি পানিশমেন্ট দিতে হয়, কোন ইনস্টিটিউশনে যদি কোনো রকম ভিতরে আগের থেকেই দপ্তরি নকল রেখে দেয়। এখন আগের আইনে সংঘবদ্ধভাবে ক্রাইম করত, এটার কোনো রেমেডি ছিল না। বাইরে থেকে জোর করে আসা, আমাদের প্রতিষ্ঠান প্রধানকে জোর করে তাকে আটকে রেখে সেখানে কিছু করা, সেগুলো আইনের আওতা আনা হয়েছে। মনে করবেন না যে আপনাকে ফোর্স করবে আর তিনি বাইরে চলে যাবেন, তা নয়। সাইবার আইন পরিবর্তন হচ্ছে, সাইবার অ্যাক্ট পরিবর্তন হচ্ছে, যেন এই সমস্ত সহযোগীরা পার না পেয়ে যায়। আবার দেখুন, প্রশ্নপত্র বেরিয়ে যায়। গত বছর গত পরীক্ষায় আমি প্রশ্নপত্র ব্যাপারে একদম যতটা সম্ভব আমি অ্যালার্ট ছিলাম। স্টিল আই নো দেয়ার ইজ এ সার্টেন লিকেজ। এবার আমি সারা বাংলাদেশে একক প্রশ্নপত্রের ব্যবস্থা করেছি। বেশ কয়েকদিন মধ্যরাত্র পর্যন্ত আমি বিজি প্রেসে গিয়ে নিজে সেগুলিকে ইনভেস্টিগেশন করেছি যে কোথায় লিকেজ রয়েছে। তারপরও লিকেজ রয়েছে, এটা আমি দেখতে পাচ্ছি। সেগুলিকে কিভাবে ক্লার্ক করা যায় সেই ব্যবস্থা আমরা নিচ্ছি। তবে যদি প্রশ্নপত্র কোথাও আউট হয়, এই ধরনের কোনো সম্ভাবনা থেকে থাকে, সেটা আমি জানার পরও যদি কোনো অবস্থা এটা হয়, কাউকে ছাড় দেওয়া হবে না। এই জন্য আফটার এক্সামও আমরা কঠিন আইনের ব্যবস্থা করছি। খাতা দেখা, অনেকে রিলাক্টেন্টলি খাতা দেখেন। বোর্ড তারা ইভালুয়েট করে না যে একটি শিক্ষক 2 মাসে প্রতিদিন কয়টা খাতা দেখতে পারবে, সেটা তারা রিকগনাইজ না করে 500 খাতা করে দিয়ে দেয়। তাহলে শিক্ষক অনেক সময় এই খাতা সুন্দরভাবে দেখতে পারেন না। আমি বোর্ডকে ইনস্ট্রাকশন দিয়েছি এক্সামিনার ট্রেনিং দিয়ে এক্সামিনার বাড়াতে এবং খাতা কম সংখ্যক দিতে, এবং খাতার ভিতরে যেন সঠিকভাবে মূল্যায়িত হয়। খাতা স্যাম্পলিং করে দেখার কোনো আইন আগে ছিল না। 1980 অ্যাক্টে খাতা দেখার কোনো প্রভিশন ছিল না। সেই কারণে অনেক ছেলে মেয়েরা তারা অনেক সময় এই খাতা পুনর্বিন্যাস করার না কারণে তাদের রেজাল্ট খারাপ হয়েছিল। আমার একটা ইনস্ট্যান্স রয়েছে, আমার কচুয়াতে একটি ছেলেকে ফেল করিয়ে দেওয়া হয়েছিল। যে ছেলেটি জিপিএ A+ পাবে, ক্লাসের ফার্স্ট বয়, ক্লাস 8-এ বৃত্তি পেয়েছে, সেই ছেলেটি ফেল করেছিল। আমি যখন বোর্ডকে নির্দেশ দিলাম, তার টেবুলেশন শিটের খাতা 3 বার তার পরীক্ষা করে বলেছে ফেল। বাট আমি জানি ছেলেটি ফেল করতে পারে না। তাহলে কি হয়েছিল? খাতা পাল্টিয়ে দেওয়া হয়েছিল, তাই না? কিভাবে? আর কি আপনারা কি অনুমান করতে পারছেন না? করা যায় কিনা? যায় কিনা? আপনারা আমার সাথে রেসিপ্রোকাল না, শিক্ষকরা কি যায় না? যায়। এগুলো বলবেন তো, না বললে আমি কিভাবে করব? আপনারা আমার যে এক্সপেরিয়েন্স, আমি আপনি আমরা আমি আপনারা আমরা মিলে এর প্রতিকার আমাদের করতেই হবে। কারণ আমরা স্বইচ্ছায় এই মহান পেশায় এসেছি। শিক্ষকরা কি শিক্ষকতা না করলে কি ভাত খেতেন না, ব্যবসা করতেন না, চাকরি করতেন না? ডু ইউ থিঙ্ক আমরা কি করতে পারতাম না? নিশ্চয়ই পারতাম। বাট আমরা এই শিক্ষকতা পেশাকে আমরা পছন্দ করেছি, তাই করছি। কিন্তু আইনত খাতা চেক করার বা পুনর্বিন্যাস করার বা রি-এক্সামিন করার কোনো প্রভিশন তখন ছিল না আইনত। বোর্ডের চেয়ারম্যান রিফিউজ করলেন।
because I was then the chief executive of the ministry in charge of secondary and higher secondary. সেই কারণে I execute my administrative power. I investigated all the papers and I found যে হাতের লেখার কোনো মিল নেই, পরীক্ষার্থীর সাথে খাতায় যে লেখা তার কোনো মিল নেই। তখন আমাকে লোকেট করতে হয়েছে এই খাতাটা কিভাবে কোথায় থেকে গেল। এন্ড ফাইনালি আমি পেলাম যে ওই স্কুলে একজন শিক্ষক যাকে প্রাইভেট পড়াতো তার ওএমআর শিটটা ঠিক রেখে এই ভালো ছাত্র আতাউল্লাহ নাম তার খাতাটা সেখানে ঢুকিয়ে দিয়েছে। বাট আই কুডন্ট পানিশ দ্যাট টিচার বিকজ পানিশমেন্টের কোনো বিধান তখন ছিল না। ইউ সি, পার পেয়ে যায়, এবার আর পার পাওয়ার কোনো সুযোগ নেই। সেই ছেলেটি এখন পিজি ডাক্তার, চিন্তা করতে পারেন, হার্ট স্পেশালিস্ট। যদি আমার কোচে জন্মগ্রহণ না করতো তাহলে কি ওয়াজ ইট পসিবল? এইভাবে আমি জানি না কত ছেলে জীবন নষ্ট হয়েছে। তবে আমার স্মৃতিতে মনে রয়েছে আমরা যখন পরীক্ষা দিতাম, যারা ভালো রেজাল্ট করতে পারবে, ভালো রেজাল্ট করতে পারেনি হঠাৎ, এই ধরনের ছাত্রছাত্রীরা আত্মহত্যা করতো আগের দিনে। জানি না আপনারা সেগুলি শুনেছে কিনা, আগে এগুলি হতো। এনিওয়ে, এখন আমরা আইনের পরিবর্তন এনেছি এবং এই পরিবর্তনের কারণে আমরা খাতা দেখতে পারবো। আমি র্যান্ডম স্যাম্পলিং নেব বোর্ডগুলি থেকে আইনত, এবং খাতাগুলি আমি চেক করব, দেখবো এক্সামিনাররা প্রপারলি খাতা দেখছেন কিনা, প্রপারলি মার্ক দিচ্ছেন কিনা, আন্ডার মার্ক ওভার মার্ক দিচ্ছেন কিনা, এগুলি আমরা দেখব। এবং এক্সামিনার ট্রেনিং প্রোগ্রাম বোর্ডগুলিকে বলেছি তারা যেন সঠিকভাবে করে। অর্থাৎ শিক্ষাকে সুনিয়ন্ত্রিতভাবে এবং আমরা সকলে মানবিক গুণাবলী নিয়ে আমাদের সন্তানকে ভালোবাসবো। আমরা যারা শিক্ষক রয়েছি আদর্শগতভাবে মানসিকভাবে আমরা উন্নত হব এবং আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে আমরা আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আমি এখন দেখতে চাচ্ছি আমার আজকের প্রোগ্রামে প্রাথমিক শিক্ষা অফিসার কারা কারা এসছে, একটু দাঁড়িয়ে যান। প্রাথমিক 1 2 3 4 5 6 7 8 9, আমার কয়জন অফিসার আসার কথা? ও উপরে আছে, ভেরি গুড। আপনারা জানেন, একটু দাঁড়ান, আপনারা লোকেট করছি। আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শুরু করেছেন একটি নতুন প্রজন্মকে নতুনভাবে তাদের দৈহিক মানসিক সব কিছুর জন্য ভালোভাবে হয়, সেই যাত্রা তিনি শুরু করেছেন। আপনারা জানেন প্রাথমিক স্কুলের বাচ্চাদের জুতা, মোজা, ব্যাগ, কাপড়, ড্রেস দেওয়া হবে। তিনি চাচ্ছেন আনন্দময় শিক্ষা, বাচ্চারা যেন খেলতে খেলতে শিখতে পারে। আপনারা জানেন স্মার্ট ক্লাসরুম দেওয়া হচ্ছে, শিক্ষকদেরকে সবাইকে একটি করে ট্যাবলেট দেওয়া হবে। এই যে শিক্ষার নতুনভাবে শুরু হবে, সেই জায়গায় আপনাদের অগ্রণী ভূমিকা থাকতে হবে। সকলেই আপনারা সঠিকভাবে ক্লাস পরিদর্শন করবেন, আপনারা করছেন কিনা ওই স্মার্ট ক্লাসরুম, এবং শিক্ষকদের কাছে যে ট্যাবলেট থাকবে সেখান থেকে কিন্তু সেটাও বেরিয়ে আসবে যে আপনারা সঠিকভাবে সুপারভিশন করছেন কিনা। এ যাবৎ 4 মাস হয়ে গেল, আমি কিন্তু তেমন কোনো রিপোর্ট পাচ্ছি না যে এখানে এটা হচ্ছে সেটা হচ্ছে। অন দ্য আদার হ্যান্ড, আমি পত্রিকা পড়লেই দেখতে পাই, আজকে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের একটি ঘটনা আমি বসে বসে পড়ছিলাম। একজন সেখানকার শিক্ষা অফিসার, সে নাকি ইয়ার বেসিস ঘোষ নেয়। বুঝতে পেরেছেন তো? মানে এটা কোন সাল? 2026। এবারের ঘোষ হবে 2026 টাকা। গত বছর ছিল 2025। তাকে 20 বার ট্রান্সফার করা হয়েছে, পানিশমেন্ট দেওয়া হয়েছে। হি ডাজন্ট কেয়ার। নাও if it is true, he will face the music. It's not the previous government, it's the newly elected government under the leadership of Honorable Prime Minister Tariq Rahman. You have to be straightened up yourself, এবং সেই ব্যবস্থা আমাদের করতেই হবে। আমাদের প্রাথমিক শিক্ষা 32,500 শিক্ষক, হেডমাস্টার, সেটা 2017 সাল থেকে আমরা নিয়োগ দিতে পারিনি। ইতিমধ্যে আরো 17,000 শিক্ষক রিটায়ারমেন্টে গিয়েছে। কত বড় দুর্ভাগ্য আমাদের জীবনে যে একটি অ্যাসিস্ট্যান্ট টিচার
তার জীবনের শেষ প্রান্তে এসে প্রধান শিক্ষক না হয়ে তিনি রিটায়ারমেন্টে যাচ্ছেন এবং হতে পারছেন না শুধু আদালতে একটি মামলার কারণে। সিম্পলি মামলা হলেই আটকিয়ে যায় শিক্ষা ব্যবস্থা। কিন্তু আমি জানি এই শিক্ষা ব্যবস্থা সকলের জন্য প্রয়োজনীয়। আদালতে মাননীয় আদালত যারা বিচারক রয়েছেন তারাও শিক্ষাকে গুরুত্ব দেন, আমরা সকলেই দেই। কিন্তু আমি জানি না কোন অবহেলার কারণে এইভাবে মামলার জটের কারণে শিক্ষক নিয়োগ দিতে পারছি না। গ্রামান্তরে গিয়ে দেখুন, একজন হাত তুলে বলুন আপনার এলাকায় কয়জন হেডমাস্টার নেই বলুন, যে কোনো একজন বলুন, জাস্ট আরবিট্রারি ফিগার কত পার্সেন্ট? আমি আপনাদের বলেন। আমি ডিপিওরিদের জিজ্ঞেস করছি, আপনাদের অধীনস্থ আপনাদের আন্ডারে যতগুলি স্কুল রয়েছে কত পার্সেন্ট স্কুলে হেডমাস্টার নেই বলতে পারেন একজন দাঁড়িয়ে? কেউ বলছেন না নাকি? বলুন বলুন। মোর দেন 50% নাকি? মোর দেন 50% আপনাদের হেডমাস্টার নেই। ওই যে শুনেন আমাদের এডিসি শিক্ষা, তিনি বললেন 60,000-এরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে হেডমাস্টারের শর্টেজ হয়ে গিয়েছে। 2017 সাল থেকে মামলা চলছে, কত না শিক্ষক রিটায়ারমেন্টে চলে গিয়েছে। আমি মন্ত্রী হওয়ার পরপরই এই শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য ল মিনিস্টারের সাথে কথা বলছি, অ্যাটর্নি জেনারেলের সাথে কথা বলছি। মনে হচ্ছে এই বিষয়টি কারোর কগনিজেন্সে নেওয়ার প্রয়োজনই নেই। এইভাবে এদেশের শিক্ষা ব্যবস্থা চলতে পারে না। গত সপ্তাহে আমাদের মাননীয় সংসদ সদস্য নোয়াখালী জালাল আবদিন ফারুক 6 বারের এমপি, তিনি এসে আমাকে শিক্ষক নেই বলে হইচই করছেন। আমি বললাম পয়েন্ট অফ অর্ডার বলুন। এইভাবে জিজ্ঞেস করুন কেন? মাননীয় স্পিকার মাধ্যমে আমাকে জিজ্ঞেস করুন। তিনি মাননীয় স্পিকারের মাধ্যমে জানতে চাইলেন পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে। আমি তখন সুযোগ পেয়ে গেলাম 300 বিধিতে আমি বিষয়গুলো বললাম। সাথে সাথে মহামান্য আদালত নিশ্চয়ই বিষয়গুলি লক্ষ্য করেছেন এবং তারা সাথে সাথে সিদ্ধান্ত দিয়েছেন জুলাই মাসের 2 তারিখে এই মামলা অ্যাপিলেট ডিভিশনের কজ লিস্টে উঠবে এবং মামলা নিষ্পত্তি হয়ে যাবে। এই মামলা আমি কন্টেস্ট করছি না, আমি শুধু চাই শিক্ষক নিয়োগ দিতে। ইতিমধ্যে আরো 17,000 আবার অ্যাসিস্ট্যান্ট টিচার, নিয়ারলি 60,000 প্রাথমিক স্কুলে শিক্ষকের শর্টেজ রয়েছে। আপনারা যেখানে যান সেখানে যদি 6 জন শিক্ষক থাকতে হয়, সেই জায়গায় রয়েছে 4 জন। 4 জন মধ্যে একজন ম্যাটারনিটি লিভ, রয়েছে 3 জন। এইভাবে তো শিক্ষা ব্যবস্থাকে চলতে দেওয়া যেতে পারে না। আমি জানি না বিগত সরকারগুলো কেন অ্যাড্রেস করেনি। সমস্যা 4 মাস হয়নি, সমস্যা গত 10 বছর ধরে চলছে, কেউ লক্ষ্য করছে না। চাই মনে পড়ে ওই সাউথ আফ্রিকার ইউনিভার্সিটির গেইটে সুন্দরভাবে লেখা আছে, একটি জাতিকে যদি ধ্বংস করতে হয় তাহলে নিউক্লিয়ার বোমের দরকার হয় না, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করলেই একটি জাতি ধ্বংস হয়ে যায়। নিশ্চয়ই সুপরিকল্পিতভাবে এই জাতির শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য এই কাজগুলো চলছিল। আমরা তা হতে দিতে পারি না। আমরা কি পারি? আমরা পারি না। সেই জন্য আমি আপনাদের সকলের সহযোগিতা চাই, সকলে মিলে আমরা এই কাজটি করব। আপনারা বসুন। আমাদের মাধ্যমিকের কোন কোন অফিসার এসছে? আপনারা তো খুব কম এসছেন। কে কে আসেনি? 1 2 আপনারা যাওয়ার সময় আমার পিএস এর সাথে দেখা করে যাবেন। যারা আসেননি, কেন আসেননি সেই ব্যবস্থা আমাকে নিতে হবে। সবাই এসছেন কিনা আপনি একটু পিএস এর সাথে দেখা করে যাবেন। মাধ্যমিক একই বেহাল অবস্থা, আপনারা কিন্তু রেগুলারলি ইন্সপেকশন করছেন না। আমরা অত্যন্ত ব্যস্ত থাকি, তার মত এই নয় যে আমরা খবর রাখি না। আজকে এই শিক্ষা মন্ত্রণালয় চালাতে গিয়ে আমাদেরকে নির্ভরশীল হতে হয় জেলা প্রশাসনের উপরে, আমাদের নির্ভরশীল হতে হয় উপজেলা প্রশাসনের উপরে। কেন? তারা তো আমাদের ডিপার্টমেন্টের না। কিন্তু উই আর দ্য মোস্ট লাকিয়েস্ট ডিপার্টমেন্ট।
যে আমি দেখেছি সারা বাংলাদেশে এসিল্যান্ড বলুন, ইওনো বলুন, ডিসি বলুন, এডিসি বলুন, তাদের সবচেয়ে প্রিয় বিষয় হচ্ছে শিক্ষা। এই তো কয়েকদিন আগে ডিসি সম্মেলন চলছিল ঢাকায়। আমাদের মন্ত্রণালয় থেকে সকল মন্ত্রণালয় ডিসিদের সাথে সেপারেটলি সেমিনার করতে হয়। আমি যখন আমার আধা ঘন্টার সময় নিয়ে তাদের সাথে দেখা করতে গেলাম, তখন দেখলাম যে ওনারা আমার সাথে সময় আধা ঘন্টা না পারে তো সারাদিন মিলে কথা বলে, বিকজ দে লাভ এডুকেশন। আমাদের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় হতে যে কোনো ভালো বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতাম জেলা স্কুলের ছাত্ররা সবচেয়ে ভালো করতো, কারণ জেলা স্কুলগুলি পরিচালিত হতো ডিসিদের মাধ্যমে, সেগুলি ভালো হতো। আর আজকের দিনে আমরা দেখছি যে সারা বাংলাদেশে আমাদের স্কুলের অভাব নেই, প্রতিষ্ঠানের অভাব নেই, কিন্তু রেজাল্ট ভালো করছে না। এমন স্কুল রয়েছে যে স্কুলগুলোতে বা যে কলেজগুলোতে একজনও পরীক্ষার্থী নেই। গতকালকে চিটাগাং বোর্ডে দেখে আসলাম 9টি কলেজ রয়েছে, একজনও পরীক্ষার্থী নেই, কিন্তু বেতন তো নিচ্ছে। আমাদের ভালুকাতে একটি স্কুল রয়েছে, সেখানে দেখা গিয়েছে যে স্কুল অ্যান্ড কলেজ ডিপার্টমেন্ট অনেকগুলো খুলেছিল। সেই খোলার পরে সেখানে 78 জন শিক্ষক, তার মধ্যে 68 জনেরই যোগ্যতা নেই, বসে বসে বেতন নিচ্ছে, দেখার কোনো লোক নেই। অর্থাৎ একটি স্কুল কলেজে ডিপার্টমেন্ট খুলছে, অটোমেটিক্যালি ঢাকায় আসতেছে, ডিজি অফিসে যাচ্ছে, তাদের নামে এমপিও হচ্ছে, তারা কেউ শিক্ষকও না। চিন্তা করতে পারেন এইভাবে একটি রাষ্ট্রকে চলতে পারে? কেউ তো কোথাও এই বিষয়ে কোনো প্রতিবাদ করেনি। মণিপুর পাড়া স্কুল, সেই স্কুলে গভর্নিং বডি নিয়ে আমি একবার গভর্নিং বডি একজনকে দিলাম, কেন দিলেন বন্ধ করলাম, ভেরিফাই করে ছেড়ে দিলাম। আমার সাংবাদিক ভাই এক পত্রিকা শীর্ষ নিউজ বলে বসলো, এক টেলিফোন কলে 1 কোটি টাকা। বুঝতে পেরেছেন তো? ওনারা রয়েছেন কাজ করার জন্য নয়, আমাকে মিথ্যা অপবাদ দেওয়া। He will face the music. I'll take it to the court. I'm not going to let it go so easily. তাদের দায়িত্ব রয়েছে শিক্ষা সংস্কারের কথা, মিথ্যা অপবাদ ছড়ানো নয়। শীর্ষ নিউজ কাগজটি আমি ডিআই পাঠালাম, ডিআই পাঠিয়ে দেখলাম সেখানে শত শত কোটি টাকা সেখান থেকে লুটপাট হয়ে গিয়েছে। এই মণিপুর স্কুল, 6টি স্কুল। ইমিডিয়েটলি আমরা সরকারের হস্তক্ষেপ করলাম। আমার কচুয়ায় পাঠিয়েছি, চ্যারিটি বিগিনস এট হোম। আমার কচুয়ায় যেখানে ছাত্রদের কাছ থেকে কোনো ফি নেওয়ার কথা না, সেখানে যুগ যুগ ধরে ফি নিচ্ছে, জোর করে সরকারের বাইরে গিয়ে, তাদেরকেও আমি আইনের আওতায় আনবো। কাউকে ছাড়া যাবে না। যদি ছেড়ে দেন তাহলে এই মন্ত্রণালয় চালানো যাবে না। আমাদের মন্ত্রণালয়ের সিদ্ধান্তকে উপেক্ষা করে আবার কেউ কেউ ছাত্রছাত্রী দিয়ে পলিটিক্স করান। দেখুন, এই কলেজের প্রিন্সিপালকে ট্রান্সফার করা হয়েছে নারায়ণগঞ্জ কলেজে অ্যাডমিনিস্ট্রেটিভ কারণে। আমি দেখছি সে যাচ্ছে না। আমি আসলাম, বাচ্চারা রিকোয়েস্ট করে, স্যার একটা রিকোয়েস্ট, আমাদের প্রিন্সিপালকে একটু রেখে দেন না। ইউ সি দ্য পলিটিক্স, বাচ্চাদের দিয়ে পলিটিক্স করাচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনকে। দ্যাট প্রিন্সিপাল শুড বি পানিশড। এম আই রাইট? আপনি এখানে যেটা অ্যালাউ হতো, বলুন আপনি এখানে অ্যালাউ হতো কিনা? আপনি এখানে অ্যালাউ হতো এগুলি? ইউ সি, শিক্ষা মন্ত্রণালয়কে তারা জোক মনে করছে। ইটস নট এ সেন্টার অফ জোক। আমরা সকলে মিলে এই শিক্ষা মন্ত্রণালয়কে গড়ে তুলবো, এটা আমাদের দায়িত্ব। দেখুন, মাদ্রাসার শিক্ষক কতজন আছে হাত তোলেন তো? চিন্তা করুন, আপনার প্রফেশনাল লোক, আপনারা চাকরি করেন, 1 মাসের বেতন সময় মতো না পেলে কতটা দুর্বিষহ জীবনযাপন হয়। আমি পার্সোনালি জানি, আমার আব্বা একজন সরকারি কর্মকর্তা ছিলেন। মাসের বেতন যদি না পায় তাহলে তাদের কি অবস্থা হয়। লাস্ট ইন্টারিম গভর্নমেন্ট NTRC থেকে মাদ্রাসায় নিয়োগ দিয়েছে ইন টোটাল 17,000। অফকোর্স দেয়ার ওয়াজ এ শর্টেজ অফ 17,000 টিচার্স, তারা দিয়েছে, ভেরি গুড, কিন্তু বাজেট অ্যালোকেট করেন এই টাকাটা দেওয়া। And এই মে মাসে এসে shortage of the budget. I have only 100 crores taka. I need more than 500 crore taka. How could I manage this money? There's no way I can manage this money. আমাকে জুলাই মাসে তাদের বেতন দিতে হবে। তাহলে মে জুন 2 মাস তার বেতন ছাড়া রয়ে গেল।
You see, problem was created. Never they tried to solve the problem. একটি সরকার একটি চলমান ট্রেন, থামবে, নতুন প্রশাসন উঠবে, আবার ট্রেন চলতে থাকবে। It shouldn't be out of the track. কিন্তু আমরা এসে দেখছি যে যতই সময় গিয়েছে ততই সমস্যা তৈরি করে দিয়ে গিয়েছে, যেন নেক্সট গভর্নমেন্ট এসে কাজ না করতে পারে। হাউ কাম বাজেট অ্যালোকেশন করা হয়নি? তারা কি জানতো না এটা করতে হবে? এইভাবে রাষ্ট্র পরিচালনা হয়, বাট আমরা তা হতে দেব না। আমি দুঃখের সাথে বলছি, 100 কোটি টাকা আমার হাতে রয়েছে, এটা শুধু জনতা ব্যাংকে দিয়েছি। যারা জনতা ব্যাংকের থেকে নিচ্ছেন তারাই শুধু পাচ্ছেন, বাকিরা আপনাদের অপেক্ষা করতে হবে। আই ডোন্ট হ্যাভ এনি চয়েস। আমি দুঃখ প্রকাশ করে বলছি। এই দুঃখ প্রকাশ করার কথা হলো বিগত সরকারের যারা এই দায়িত্বে ছিলেন তারা তা করেনি। এইভাবে চলছে আমাদের বাংলাদেশ। এখানে রয়েছেন অনেক শিক্ষক, কয়েকদিন পরেও কেউ কেউ অবসর যেতে পারেন, আমি জানি না কয়জন অবসর যাবেন। 2022 সাল থেকে যারা অবসর গিয়েছে তারা একজনও কল্যাণ ট্রাস্টের এবং তাদের অবসর ভাতা পাননি। নিয়ারলি 25 লাখ টাকা থেকে 35 লক্ষ টাকা একজন শিক্ষক পান। এই ব্যবস্থাটা করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া। ওনার একটা পোর্শন দিতেন, সরকার একটি পোর্শন দিত। 7,000 কোটি টাকা আত্মসাৎ করে চলে গিয়েছে। 2022 থেকে এখন পর্যন্ত একজন শিক্ষকও অবসর ভাতা পাননি। এবার ভেবে দেখুন তাদের ভবিষ্যৎটা কত না অনিশ্চয়তার মধ্যে কাটছে। আমি ইমিডিয়েটলি এই ব্যাপারে এই জুলাই বাজেটে 200 কোটি টাকা এক্সট্রা অ্যালোকেশন চেয়েছিলাম, পেয়েছি, এবং সেই সাথে 2000 কোটি টাকা বন্ডও পেয়েছি। আশা করছি আমি জুলাই মাসের মাঝামাঝি থেকেই দেওয়া শুরু করব ইনশাল্লাহ। 2 বছরের ভিতরে আমি এটা শেষ করব, আমাদের করতেই হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন এই মন্ত্রণালয়ের 15 দিনের জন্য মন্ত্রী। সেই সময় এই আমাদের শিক্ষকদেরকে এমপিওর ব্যবস্থা করেছিলেন 50% থেকে। আস্তে আস্তে দেশমাতার সময় 100% পেয়েছে। কিন্তু 100% পাওয়া মানে সব পাওয়া নয়। তাদের বাড়ি ভাড়া, তাদের মেডিকেল অ্যালাউন্স, অনেক কিছু রয়েছে, তারা পায় না। হ্যাঁ, আমি এটাও বুঝি যে তারা সরকারি কর্মকর্তা না, এবং আমি আশা করব যে এই পে স্কেলের সাথে সাথে যেন শিক্ষকদেরটাও হয়ে যায়। যদিও তারা সাথে সাথে করে না, একটু পরে করে করতে হবে এবং পেতে হবে। শিক্ষকদেরকে পিছিয়ে রাখলে এই শিক্ষা ব্যবস্থা অচলই হবে। মেধাবী শিক্ষকরা আসতে চায় না, কিন্তু অত্যন্ত আনন্দের বিষয়, কিছুদিন আগে একটা পরীক্ষা হয়ে গেল। সেই পরীক্ষায় দেখেছি যে মেধাবী শিক্ষক প্রাইমারি স্কুলে পাবলিক ইউনিভার্সিটির ছেলেমেয়ে মোর দেন 50% এসছে মাস্টার্স অ্যান্ড অনার্স করা। তার মানে আমি জানি না চাকরির বাজার অভাব বলে আসছে, না নিজের গুণে নিজ ইচ্ছেই আসছে, আসা শুরু হয়েছে। অথবা আমাদেরকেও তাদের স্ট্যান্ডার্ড আপলিফট করতেই হবে, এর কোনো বিকল্প নেই যদি আমরা একটি নতুন প্রজন্ম গড়তে চাই। আমাদের সবচেয়ে সৌভাগ্যের ব্যাপার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। এই তো গত 20 তারিখে আমরা সারা বাংলাদেশে প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের একটি ফুটবল টুর্নামেন্ট আমরা করেছিলাম। 22 লক্ষ খুদে খেলোয়াড় সেখানে যোগদান করেছিল। পৃথিবীর ইতিহাসে কি 22 লক্ষ খেলোয়াড় কোনো কম্পিটিশন আছে জীবনে শুনেছেন? 22 লক্ষ। সেই কম্পিটিশন আমরা শেষ করেছি এই আর্মি স্টেট ন্যাশনাল স্টেডিয়ামে, এবং মাননীয় প্রধানমন্ত্রী সেদিন ছিলেন। তিনি অত্যন্ত খুশি হয়েছিলেন, এবং তিনি চান ক্লাস 4 থেকে স্পোর্টস যেন অ্যাড থাকে। তিনি চান নৈতিকতা শিক্ষার যেন ব্যবস্থা থাকে। তিনি চান আনন্দময় শিক্ষা যেন থাকে। তিনি চান স্কুলে যেন, প্রাইমারি স্কুলে যেন মিড ডে মিল দেওয়া হয়, বাচ্চারা যেন সুস্থ থাকে। তিনি চান ডাবল শিফটকে সিঙ্গেল শিফটে নিয়ে এসে প্রাথমিক স্কুল প্রতিষ্ঠা করা। তিনি চান কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়া। ক্লাস 6 থেকে কারিগরি শিক্ষাকে অ্যাট্রাক্ট করার জন্য আমরা সেখানে নতুন করে বই ছাপিয়ে দিচ্ছি। আমরা কারিকুলাম চেঞ্জ করব ইনশাল্লাহ 2028 থেকে, পরিমার্জন করে 2027-এর ডিসেম্বরের ভিতরে আমরা বই দিব। সেই প্রস্তুতি আমরা নিচ্ছি। শিক্ষায় যেন কোনো ব্যত্যয় না ঘটে সেই জন্য আমরা কাজ করছি। অপরদিকে মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঘোষণা দিয়েছিলেন যে তিনি শিক্ষায় জিডিপির 5% পর্যন্ত দেবেন। এত বড় সাহস করে
এই সিদ্ধান্ত বিগত কোনো সরকারই নিতে পারেনি। লাস্ট টু গভর্নমেন্টস, ইমিডিয়েট পাস অ্যান্ড আওয়ামী লীগ গভর্নমেন্ট, তাদের শিক্ষায় বাজেট ছিল ম্যাক্সিমাম 1.39% অফ জিডিপি, অল টুগেদার 87,000 crore টাকা। সেখানে তারা রূপপুর বিদ্যুৎ কেন্দ্র আইসিটি মিনিস্ট্রিকে সংযুক্ত করে দিয়েছিল। আমরা 5% আমাকে দিবে এই আশ্বাসের পরে আমি বাজেট তৈরি করতে গিয়ে আমি বাজেট বেশি চাইতে পারিনি, কারণ হঠাৎ করে বড় বাজেট নেওয়া যায় না। যেমন অনেকদিন ভূপক্ষ থাকলে হঠাৎ করে খাওয়া যায় না, ঠিক আমারও বিষয়টা তা রয়েছে। এতদিন আমরা ভূপক্ষ ছিলাম, হঠাৎ করে আমিও বিশাল অঙ্কের বাজেট চাইতে পারিনি। তারপরে সলিড 2%, 1,36,000 কোটি টাকা বাজেটে আমরা পেয়েছি, যেখানে ছিল 87,000 crore। অতএব আমরা প্রাইমারি স্কুলে মিড ডে মিল হতে শুরু করে, তাদের ড্রেস হতে শুরু করে, টিচার ট্রেনিংকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। দ্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে টিচার্স ট্রেনিং, এটাকে আমরা গুরুত্ব দিয়েছি। ঠিক সেইভাবে আমরা সেকেন্ডারি এবং টারশারি বাজেট করেছি এবং মাদ্রাসা এডুকেশন বাজেট করেছি এবং টেকনিক্যাল এডুকেশনকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। কারণ আমাদের দেশে জনসংখ্যার অভাব নেই। পৃথিবীতে সবচেয়ে বেশি জনঘন মানে হাইলি ডেন্সলি পপুলেটেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ইজ বাংলাদেশ। এই জনসংখ্যা আমাদের জন্য অভিশাপ নয়, এটি আমাদের জন্য আশীর্বাদ। কিন্তু আমাদেরকে কর্মক্ষম জাতি বানাতে হবে, হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট করতে হবে, এর কোনো বিকল্প নেই। আমরা জানি উন্নত বিশ্বে মানুষ কমছে, মোর পিপল আর ডাইং, লেস পিপল আর টেকিং বার্থ। আর আমরা হলাম উল্টো, মোর পিপল আর টেকিং বার্থ, লেস পিপল আর ডাইং। দেখেছেন গ্রামে গঞ্জে আমাদের ইয়াং জেনারেশন কত না বেশি, তাদেরকে আমাদের রূপান্তরিত করতে হবে কর্মক্ষম জাতি হিসাবে। সেই জন্য টেকনিক্যাল এডুকেশনকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আমাদের ইউনিভার্সিটি যে কনসেপ্টগুলো ছিল আগের ইউনিভার্সিটি, সেই কনসেপ্ট থেকে আমরা বেরিয়ে এসে আমরা বগুড়া ইউনিভার্সিটির নতুন আদলে, ইউরোপ আমেরিকার মতো আদলে আমরা নতুনভাবে আইন করছি বিশ্ববিদ্যালয়গুলো যেন আরো সুন্দরভাবে চলে। অর্থাৎ এই জাতিকে সৃষ্টি করতে হলে আমাদের দরকার শিক্ষাকে গুরুত্ব দেওয়া। আমি এখন জানতে চাইব আপনারা খুব সংক্ষিপ্তভাবে আমি যা অ্যাড্রেস করেছি এর বাইরে কিছু বলার আছে কিনা স্পেসিফিকলি বলবেন, তাহলে আমার সুবিধা হবে। আইল নোট ইট ডাউন অ্যান্ড আইল অ্যাড্রেস ইট। কেউ বলবেন? হ্যাঁ, ছোট্ট ছোট্ট করে বলবেন। একটু মাইক্রোফোন দেন। হ্যাঁ বলেন, আপনি শোনা যাচ্ছে। একজন করে বলে। আচ্ছা আপনি থাকেন, আপনি এখানে এসে পড়েন। আপনি যেহেতু কাছে আছেন এখানে এসে আপনার মাইক ছাড়া শুনবো। হ্যাঁ বলেন, আপনি বলে ফেলেন, আপনি ওখানে থাকেন। ভেরি গুড, আই আন্ডারস্ট্যান্ড। শিক্ষকদের ট্রেনিং এর কথা, যেমন এবার লাস্ট গভর্নমেন্ট তড়িঘড়ি করে 14,300 শিক্ষক নিয়োগ দিয়ে গিয়েছে। তড়িঘড়ি করতে দেওয়ার কোনো প্রয়োজন ছিল না এবং এটার পরে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। আমি ডিসিশন নিয়েছি এই শিক্ষক আমরা নিয়ে নেব, বাট তাদেরকে ট্রেনিং করে পাঠাবো। এখন আমাদের ট্রেনিং ক্যাপাসিটি অত্যন্ত কম। আপনারা 9 মাসের জন্য পিটিআইতে ট্রেনিংয়ে যান, তো আপনাদেরও সংকুলন হচ্ছে না, সেখানেও ইনস্ট্রাকশন নেই, সুপারভাইজার নেই। আমাদের এত সমস্যা। এদিকে পিএসসি তারা আমাদের শিক্ষক ঠিকমতো নিয়োগ দিতে পারছে না, দে আর ব্যাকলগ। কলেজগুলোতে শিক্ষক নেই, স্কুলগুলোতে শিক্ষক নেই। এনটিআরসিতে আমাদের 77,000 শিক্ষক আমাদের নিতে হবে। যেখানে যাই সেখানেই মামলা। আমরা 15,000 শিক্ষককে সিলেক্ট করেছিলাম প্রতিষ্ঠান প্রধান, সেটার বিরুদ্ধে মামলা হয়ে যায়। মানে কিছু হলেই মামলা। এই গ্রুপ অফ শিক্ষক রয়েছেন এবং তারা অন্য দল করেন, তাদের একটা অ্যাসোসিয়েশন রয়েছে, তারা কিছু হলেই মামলা। আই এম আইডেন্টিফাইং দ্যাম এবং আমাদের তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
কারণ ন্যাশন বিল্ডিংয়ে যারা বাধা সৃষ্টি করবে তারা রাষ্ট্রের শত্রু, তারা দেশের শত্রু। এবং এগুলো আমাদের মহামান্য আদালত যেহেতু তাদের দৃষ্টি পড়েছে, তারা দেখবে। আপনার টেকনিক্যাল এডুকেশনের ব্যাপারে দেখুন, আপনারা আলাদা হয়ে আছেন। যেমন এইচএসসি ভোকেশনাল তারা পরীক্ষা দেয় ইংরেজি বাংলা, ফার্স্ট ইয়ারে 100, সেকেন্ড ইয়ারে 100, বাট সে কমন সবার সাথে। অতএব আগামী দিনগুলোতে কমন সাবজেক্টের পরীক্ষা হবে একসাথে, কোনো রকম ভিন্নতর প্রশ্ন হবে না। মাদ্রাসা বোর্ডে তারা আলাদা প্রশ্ন ছাপায়, কিন্তু সিলেবাস কারিকুলাম একই। অতএব কমন সাবজেক্টগুলো তাদেরও নেক্সট ইয়ার থেকে একত্রে পরীক্ষা দিতে হবে একই প্রশ্নে। এবার আমরা 9টি বোর্ডকে একত্র করেছি। দেখুন, সারা বাংলাদেশের পরীক্ষার্থীরা, আমি রাজশাহী বোর্ড, আমি কুমিল্লা বোর্ড, তোমার জিপিএ কত? ও তুমি কুমিল্লা বোর্ড। তোমার জিপিএ? ও তুমি ঢাকা বোর্ড। ওয়াই? একটি রাষ্ট্র, একই রাষ্ট্রে একটি শিক্ষা মন্ত্রণালয়, একটি শিক্ষা ব্যবস্থা, একই সিলেবাস, তাহলে 9টি বোর্ড 9টি প্রশ্ন ছাপাবে কেন? এটা কোনো যুক্তিকতা আছে? আছে নাকি? এখন আমরা একক প্রশ্নে আমি সিদ্ধান্ত নিয়ে এবার করেছি। আমাকে চেয়ারম্যান সাহেব, আমি জিজ্ঞেস করলাম, হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস দিস ইয়ার এই একক প্রশ্নের জন্য? তিনি বললেন, প্রশ্ন ডিস্ট্রিবিউশন এবং প্রশ্ন পিক করে সঠিকভাবে দেওয়া, এই জায়গায় তো অনেকে রয়েছে। শুনুন আপনারা, হ্যাঁ বলছি, আপনারা সকলে যারা হেড এক্সামিনার রয়েছেন, ইউনো সাহেবদের সাথে যোগাযোগ করে আপনারা কোনো রকম কোডে ভুল করবেন না। প্রশ্নপত্র সঠিকভাবে নিতে হবে। আপনি অবহেলা করবেন, শিক্ষার্থীরা দুর্ভোগ হবে, আর মন্ত্রীর বিরুদ্ধে নিউজ হবে। এটা তো আমার দোষ না, নাকি? আমি তো ঠিক মতো পাঠিয়েছি প্রত্যেকটা প্রশ্ন বিজি প্রেস থেকে। তারপর যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে, এর জন্য দায়ী কে হবেন বলুন তো দেখি? কে দায়ী হবেন? আমি? যারা প্রশ্নপত্র নেবেন। এম আই রাইট? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। গতবারও কিন্তু আপনি এই ভুল করেছেন। গতবার কিন্তু কাউকে পানিশমেন্টের আওতায় আনা হয়নি। আগামী দিনে আপনি বলতে পারবেন না, সরি স্যার, কোডটা ভুল দেখেছিলাম। সরি স্যার বলা যায় এই সমস্ত জায়গায়? শুনবো। আপনি আমারটা শুনেছেন তো? আপনার পরিচয়টা কি? হ্যাঁ হ্যাঁ, প্রশ্নের আগে আমার কথাটা বুঝেছেন। যদি প্রশ্নপত্র ভুল কোড নেন আর যদি ভুল ডিস্ট্রিবিউশন করেন, এর জন্য দায়ী কি আমি? ওই যে ওনারা যে ক্যামেরা তাক করে বসে আছে, ওনারা তো পেলেই আমাকে খেয়ে ফেলবে। ওনাদের একটাই কাজ, প্রতিমন্ত্রী খেলো কিভাবে, উঠলো কিভাবে, জাম দিল কিভাবে, ওনাকে হাতে করে নাচালো কিভাবে, এগুলি নিয়ে। মানে always they are trying to, they are supposed to be promote our education. নোয়াখালী ইউনিভার্সিটি গিয়েছি, সেইখানে ছাত্রদল, অডিটোরিয়ামটা হলো 500 লোকের, ছাত্রদল ঢুকেছে মনে করেন এক ঝাঁকে 500। তো আমি বলছি, এই ছাত্রদল, তোমরা ইনডিসিপ্লিন করো না, আমিও ছাত্রদল করে আসছি, তোমরা ডিসিপ্লিন মেনটেন করো। এইটা কি অ্যানাউন্স করার কোনো কিছু? ডেলি ক্যাম্পাস একটা পত্রিকা, সে এইটা দিল, কিন্তু সেখানে যে আমরা কত ভালো কথা বলেছি, কত ইনস্ট্রাকশন দিয়েছি, সেইটা তারা দিবে না। ওনারা মনে করেন ওনারা বলবেন, আমরা শুধু শুনেই যাব। আমরাও ওনাদের বিরুদ্ধে বলতে জানি। সবারই একটা এডিকেসি আছে, সবারই একটা ইথিক্স আছে, সবারই একটা নর্মস আছে, সবারই একটা বিহেভ আছে। জার্নালিজমও তাদেরকে পড়ানো হয় কিভাবে জার্নালিজম করানো হয়। আমরা এখানে জার্নালিস্টকে দাওয়াত দিয়েছি কেন? টু প্রমোট দ্য এডুকেশন সেক্টর, নাকি? এট দ্য সেম টাইম টু হ্যাভ দ্য ক্রিটিসিজম বোথ। কিন্তু একটি ভালো কথাও নেই, এই ছাত্রদল তোমরা কেন ডিস্টার্ব করছো, তোমরা ওদেরকে সবাইকে বসিয়ে দাও, এখানে জায়গা নেই। সেটাই হয়ে গেল আমার নিউজ হেডলাইন। বুঝতে পেরেছেন তো? এই যে আপনারা প্রশ্নপত্র ভুল নেবেন আর আমি সেই জন্য খেসারত দেব, এটা কি হয়? যার যার ভুলের জন্য পানিশমেন্ট তার তার হবে, নাকি? বলে একজন শেষ করুক। আপনি বলেছেন, আমি শুনেছি, ইউ আর নট অ্যালাউড টু হ্যাভ দ্য সেকেন্ড কোশ্চেন। খুব শর্ট কোশ্চেন করাটাও একটা আর্ট।
এটাও একটা পরীক্ষা দিচ্ছেন, কিন্তু আপনি কোশ্চেন করতে গিয়ে ভূমিকা দিতে শুরু করলেন, হোয়াট ইউর স্টুডেন্ট উড লার্ন ফ্রম ইউ। এই যে কোশ্চেন করবেন, ইট ইজ অলসো এ ট্রেনিং। এই যে আমি বক্তৃতা দিচ্ছি, আমি পয়েন্ট পয়েন্ট উল্লেখ করে বক্তৃতা দিচ্ছি, আমি এখানে আনওয়ান্টেড কোনো কথা বলতেছি না যেটা আপনাদের দরকার নেই। যদি আমি কোনো এক্সাম্পলও দেই, সেটা জানার জন্য দিচ্ছি। যেমন বললাম, আমার আব্বাও একজন সরকারি কর্মকর্তা ছিলেন। আই হ্যাভ দ্যাট ফিলিংস যে মাসের বেতন না আসে, এটা বাইরের কথা হলো, ইটস রিলেভেন্ট টু ইউ। ইরিলেভেন্ট কোনো কথা বলবেন না, বিকজ ইউ আর দ্য টিচার, ইউ টিচ। জি, ইলেভেন্ট না, সুন্দরভাবে বলেন। ওকে, আমি বুঝতে পেরেছি আপনার কথাটা। ধরুন আপনার কলেজের একজন ছাত্র ইউনো হয়েছে, আপনি মিটিংয়ে গিয়েছেন, মিটিং গিয়ে দেখছেন আপনি বসে আছেন সামনে, ইউনো প্রিসাইড করছে, আপনার ছাত্র আপনার সাথে প্রিসাইড করছে। এই বিষয়ে দুইটি জিনিস রয়েছে। এক নম্বর জিনিস হচ্ছে, ইউ শুড ফিল প্রাউড যে আমার ছেলে আমার সামনে আজকে মিটিং পরিচালনা করছে। দিস ইজ দ্য প্রাউডনেস অফ ইউ, ইউ মেড ইউর স্টুডেন্ট অ্যাজ এ ইউনো। সেকেন্ডলি হচ্ছে যে ইউনো ইজ নট দ্য ম্যাটার, ম্যাটার ইজ দ্য চেয়ার, ম্যাটার ইজ দ্য চেয়ার। আমি যখন স্টেট মিনিস্টার ছিলাম তখন আমার বয়স কম ছিল না, আজ থেকে 20 বছর আগে। জাস্ট কাউন্ট ইট। আমার সাথে কি ভিসিরা কাজ করেননি? আমার ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক কি আমার সাথে কাজ করেনি? বাট আই অ্যাড্রেসড হিম স্যার। আপনার ইউনো আপনাকে স্যার বলেই বলবে, অন্য কিছু বলবে। দ্যাটস অল ইউ ডিমান্ড। তাহলে আপনি ওই ছাত্র তৈরি করতে পারেননি। দ্যাটস ইউর ফেইলিউর, দ্যাটস ইউর ফেইলিউর, দ্যাটস নট আওয়ার ফেইলিউর। শুনুন, এই যে বাড়তি কথা, ফয়েজ স্যার, এস.এম. ফয়েজ স্যার ভিসি ছিলেন। আমি যখন ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, আমি উনারই ছাত্র ছিলাম। তো আমি কনভোকেশন অনুষ্ঠানে অ্যাড্রেস করছি, ফয়েজ স্যারের নাম বলে, ফয়েজ স্যার, ম্যাডাম জিয়া উনি মিটিংয়ের চিফ গেস্ট হিসাবে। আমার মন্ত্রণালয়ের সচিব এসে মাননীয় মন্ত্রীর সামনে মিটিং ডাকলেন, বলে স্যার আপনি তো চিফ এক্সিকিউটিভ, ইউ ক্যানট অ্যাড্রেস ডিরেক্টলি ইন দ্য মিটিং ডক্টর এস.এম. ফয়েজ স্যার। তো আমি হাসতে হাসতে বললাম, শুনুন সচিব সাহেব, আমাকে যদি মন্ত্রিত্বটা সারা জীবনের জন্য লিখে দেন, তাহলে আর আমি স্যার বলবো না। ইউ সি নাও, আমার স্যার স্যারই, নো ম্যাটার হোয়ার I can address him sir. Once he is a sir, he is a sir. He is a teacher. আর বিদেশে ট্যাক্সি ড্রাইভারকে স্যার বলে, হোটেলের বয়কে স্যার বলে, whoever helping him they call sir. Sir is the addressing point. আর আমরা যাদেরকে ইউনো বানিয়েছি তারা আমাদের ছাত্র, তারা সকলেই স্যার বলে, এটা আমি জানি, আমি দেখেছি। নেক্সট, আপনি আরো প্রশ্ন আপনার, একজন একটা বেশি প্রশ্ন চলবে না। শুনুন, মাননীয় প্রধানমন্ত্রী ক্যাবিনেট ডিভিশন পাস করেছে, ইলেকট্রিক ভেহিকেল কিনলে আপনাদেরকে 100% ট্যাক্স ফ্রি দেওয়া হবে। ইলেকট্রিক ভেহিকেল, ফসিল ফুয়েল নয়। আপনারা কিনতে চাইলে কিনতে পারেন, আপনি মন্ত্রণালয় অর্ডার চাইলে আমি সেই ব্যাপারে ব্যবস্থা করব। আপনার দুইটা প্রশ্ন, এনটিআরসিতে প্রতিষ্ঠান প্রধান ইন্টারভিউ রিটেন নিয়েছি, রিটেন নেওয়ার পরে বহু প্রতিষ্ঠান মানববন্ধন করেছে, বলেছে আমি পরীক্ষা নাকি সঠিকভাবে নেই এবং উত্তরপত্র সঠিকভাবে দেখি নেই। এই জন্য আমি প্রশাসনিক ইনভেস্টিগেশন করার জন্য আমি ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের কাছে রিপোর্ট চেয়েছি, যে তারা আমাকে সঠিকভাবে রিপোর্ট দেওয়ার পরই আমি সিদ্ধান্ত নেব। এবং আমি এনটিআরসি এই 15,000 যারা টিকেছেন তাদেরকে ভাইবা নেওয়ার ব্যবস্থা করবো। আই এম জাস্ট ওয়েটিং ফর দ্য রিপোর্ট, এইটা। আর হ্যাঁ, না দ্বিতীয় প্রশ্নটা কি ছিল? না না, এটা এনটিআরসি শিক্ষক এটা। আর এনটিআরসি আমি তৈরি করেছিলাম লাস্ট গভর্নমেন্টের সময়, কারণ কোয়ালিটি টিচার্স আমাদের প্রয়োজন রয়েছে এবং কোয়ালিটি টিচার্স একটা পুল করার জন্য আমি এটা করেছিলাম। আর ওভার স্যাচুরেটেড প্রতিষ্ঠান হয়ে যাচ্ছিল, স্পেশালি পলিটিশিয়ানরা, তারা মনে করে যে নিজের নামে স্কুল কলেজ প্রতিষ্ঠাতা করতে পারলে এটা বিরাট ক্রেডিটের ব্যাপার, এবং ওভার স্যাচুরেটেড যেখানে দরকার নেই সেখানেও প্রতিষ্ঠান হয়েছে। তো এই দুইটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমি সার্টিফিকেটের ব্যবস্থা করেছিলাম, যে কোয়ালিফাইড শিক্ষক পেলে তারা প্রতিষ্ঠান করতে পারবে,
সেই জন্য এনটিআরসির ব্যবস্থা হয়েছিল। কিন্তু এনটিআরসিতে বলা হয়নি যে এনটিআরসিতে পরীক্ষায় পাশ করলেই তাকে শিক্ষক নিয়োগ দিতে হবে, এটা কিন্তু বলা হয়নি। পরবর্তীকালে সরকার এটাকে পাশ করলেই শিক্ষক নেওয়ার ব্যবস্থা করেছিল এবং তারা দিতে পারেনি। কারণ আপনি সার্টিফিকেট পেয়েছেন, সার্টিফিকেট আপনার হাতে রইল। লাইক অন্যান্য দেশে আপনি বুচার বলেন, আপনি সিপিএ বলেন, আপনি ইঞ্জিনিয়ার বলেন, ডাক্তার বলেন, আপনি লয়ার বলেন, স্টেট এক্সামে একটা সার্টিফিকেট থাকতে হয়। সার্টিফিকেট থাকলেই যে আপনি ল প্র্যাকটিস করতে হবে নট নেসেসারি। আপনি টিচার সার্টিফিকেট পেলেই যে আপনি টিচিং করতে হবে নট নেসেসারি। আপনার যেটা ইচ্ছে সেটা করেন, বাট ইউ আর কোয়ালিফাইড। আমি বলেছিলাম ফর 3 years দিস সার্টিফিকেট ইজ ভ্যালিড। কিন্তু লাস্ট গভর্নমেন্ট এটাকে এমন এক অবস্থা করেছে, একদম ডাল খিচুড়ি বানিয়ে দিয়েছে। 12th যারা টিকেছে তারা এখন চাকরির জন্য ঘুরছে, তাদের বয়স হয়ে গেছে 50 বছর। ইন দ্য মিন টাইম তারা যদি এতই কোয়ালিফাইড থাকতো অন্য কোথাও তো কিছু করতে পারতো। তারা এসে এখন আমাকে ঘুরঘুর করছে, আমাদের সার্টিফিকেট দিয়েছেন, আমাদের চাকরি দিতে হবে। বাট দেয়ার ওয়াজ নট সাচ এ কন্ডিশন। বাট আমি তারপরেও চেষ্টা করছি তাদেরকে আবার রি-এক্সামিন দিয়ে কিভাবে অ্যাকোমোডেট করা যায়। এই লট অফ ইনডিসিপ্লিন ক্রিয়েট করা হয়েছে, এটা কিন্তু ক্রিয়েটের কোনো প্রয়োজন ছিল না। বুঝতে পেরেছেন এনটিআরসি সম্পর্কে? এবার আসেন জিনিসগুলোর কথা একত্রে যদি আপনি বলেন, এটা ওপেন ডিসকাশন শুরু করেছেন আপনি, যেগুলি আমরা এখন ইন্টারনালি আমরা গ্রুপ ওয়াইজ ডিসকাশন করছি। একটি মাদ্রাসার একটি স্কুল বলা হয়েছে, একটি স্কুল হবে 3 কিলোমিটার রেডিয়াস ক্যাশমেন্ট এরিয়াতে স্কুল হবে। একই কনসেপ্টে বলা হয়েছে 3 কিলোমিটার এরিয়ার মধ্যে একটা মাদ্রাসা দেওয়া হবে। এখন 3 কিলোমিটার এরিয়ার মধ্যে একটা মাদ্রাসা হয়েছে, একটা স্কুলও হয়েছে। ক্লিয়ারলি আন্ডারস্টুড? একটা উপজেলায় যদি 40টি স্কুল হয়ে থাকে, ক্যাশমেন্ট এরিয়া অনুযায়ী 40টা মাদ্রাসা হয়েছে। মাদ্রাসা আর স্কুলের মধ্যে নামের কোনো পার্থক্য না। মাদ্রাসা হলো শিক্ষালয়, স্কুল হলো শিক্ষালয়। এখন দেখা গেল মাদ্রাসা তো কমন সাবজেক্ট সব কিছু রয়েছে, শুধু স্কুলও কমন সাবজেক্ট রয়েছে, মাদ্রাসায় শুধু 4-5টি অ্যারাবিক সাবজেক্ট। ইটস এ কমন স্কুল, একই জিনিস। বাট মাদ্রাসা হলো মোর প্রিভিলেজ ইন অ্যারাবিক, সার্টেন সাবজেক্ট, 4-5টা সাবজেক্ট। এই জন্য আমাদের ওভার স্যাচুরেটেড হয়ে গেছে। অ্যাট দ্য সেম টাইম আগে নিয়ম ছিল 36 শতক জায়গার মধ্যে একটি ইবতেদায়ী মাদ্রাসা করবে, প্রাথমিক অনুমতি নিতে হবে, শিক্ষক থাকতে হবে এবং শিক্ষকদের যোগ্যতা থাকতে হবে। শিক্ষকরাও যেহেতু এটা স্কুলের সাথে সংযুক্ত, মাদ্রাসা, তারাও এনটিআরসি সার্টিফিকেট দাঁড়িয়ে থাকতে হবে। তারা এই ফর্মুলাটা ফলো করে নেই এবং লাস্ট গভর্নমেন্ট এটাকে নিয়ে আসছে 23 শতক জায়গায় এবং শিক্ষকদের কোয়ালিফিকেশনের কোনো টেস্টের ব্যবস্থা করেনি। তো এইভাবে যদি গভর্নমেন্টের ডিরেগুলেশন না করা হয় তাহলে কি হবে? এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে গভর্নমেন্ট ক্যানট রান। এখন আসুন, প্রায় ইবতেদায়ী এবং প্রাথমিক স্কুলের মধ্যে সমন্বয় সাধন হতে হবে। হঠাৎ করে একজনে 23 শতক জায়গা দিয়ে একটা ঘর করে ইবতেদায়ী মাদ্রাসা করে ফেলো, আনলিস্টেড। এই আনলিস্টেড হওয়ার কারণে তারা ওই প্রিভিলেজ থেকে বঞ্চিত। আমরা এগুলির জন্য কমিটি করছি, এগুলি কিভাবে সিনক্রোনাইজ করা যায়, কিভাবে এগুলিকে ঠিক করা যায় সেটা। এই যে অপব্যবস্থা দিন দিন ইনক্রিজ করেছে, প্রিভিয়াস গভর্নমেন্টের কোনো দরকার ছিল 36 শতক 23 শতক করে দেওয়া? এবং তারা কি ইবতেদায়ী মাদ্রাসা কোয়ালিফিকেশন ডিসকোয়ালিফিকেশনের ব্যাপারে তারা শিক্ষক নিয়োগের কোনো রকম নীতিমালা করেছিল? করেনি। যা ইচ্ছে তাই, হোমোজিক্যাল, যা মনে হয়েছে তাই করেছে। তবে আমাদের সময় অর্থাৎ 2001-এ ইবতেদায়ী মাদ্রাসায় বই বিতরণ মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নিজস্ব টাকা দিয়ে করেছিলেন। তখন আমরা প্রাইমারি স্কুলে বই দিতাম ওয়ার্ল্ড ব্যাংক থেকে। উই রিকগনাইজ যে মাদ্রাসাগুলিরও ছাত্র ফিট করতে হলে ইবতেদায়ীকে ডেভেলপ করতে হবে, বাট এটা রেগুলেশনের ভিতর দিয়ে করতে হবে। আমরা এগুলি নিয়ে কমিটি করে আমরা এগুলি ঠিক করছি। ইট টেক্স টাইম। আমাদের বয়স হয়েছে 4 মাস মাত্র, এত সকলেই সব কিছু সম্ভব না। চেষ্টা করছি এগুলিকে করা হবে। ইয়াস, এই যে গ্রেডের প্রশ্নগুলি মন্ত্রণালয়ে আসেন, এগুলি নিয়ে বিরাট এই সমস্ত কথা বলতে গেলে আর আমার শিক্ষার কোনো, আপনি বসেন, শিক্ষক নিয়োগ, শিক্ষকের শর্টেজ, এটা নিয়ে আমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পরপরই পিএসসির সাথে বসেছি এবং আমাদের ক্যাডারে ওখান থেকে আসতে হয়। দে আর সিরিয়াসলি ব্যাকলগ। তারা এখন পর্যন্ত আমাকে দিতে পারছে না। তাদের যখন জেনারেল বিসিএস পরীক্ষাগুলি হয়, বিভিন্ন ক্যাডারের পরীক্ষাগুলো হয়, তখন ওখান থেকে আমাদের দেয়। এই মাত্র বোধহয় 500-700 জন আমাদের দিয়েছে। আই হ্যাভ এ হিউজ শর্টেজ। এই ব্যাকলগটাকে হঠাৎ করে আমাদের পক্ষে এটা
অ্যাড্রেস করা সম্ভব হচ্ছে না, কারণ গভর্নমেন্ট একটা রেগুলেটরি ফাংশন রয়েছে। আর আপনাদের 9 গেট, 7 গেট, 8 গেট এগুলি ব্যাপক আলোচনা, এগুলি এখানে আমাদের আলোচনার বিষয় না। ধন্যবাদ। আপনারা ক্যাটাগরিক্যালি শিক্ষার মান উন্নয়ন এবং আগামীতে পরীক্ষাগুলো কিভাবে হতে পারে, এখানে কোনো একক প্রশ্ন করার পরে আপনারা কোনো রকম দেখছেন কিনা এবং আপনাদের নিজস্ব কোনো দুর্বলতা আছে কিনা, যে স্যার আইন করলেন আমাদের জন্য কিন্তু দরজা তো খুলে রাখলেন চোরের জন্য, এমন কিছু থাকলে সলিড কংক্রিট প্রশ্ন করেন। অ্যাডমিনিস্ট্রেশন ব্যাপার তারা বলতে পারে বাই পোস্ট আর হাতে করে। দেখুন, বাই পোস্ট যদি কোনো কারণে বাই পোস্টে খাতাগুলি ল্যাপস হয়ে যায়, পোস্ট অফিস পোস্টমাস্টার জেনারেলকে জেল দিল, আমি আমার ওই শিক্ষার্থীদের জীবন ফিরে পাবো না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ঢাকা বোর্ড, ঢাকা এরিয়ার ভিতরে আই রাদার পেপার ফিজিক্যালি এসে নিজ দায়িত্বে খাতাগুলি জমা দিয়ে দেওয়া। কি মনে করেন আপনারা? শুনুন শিক্ষক সাহেব, বাই পোস্ট পোস্টম্যান নিয়ে আসে, তিনিও গাড়িতে চড়ে আসেন, আর আপনি ব্যক্তিগতভাবে আপনার গাড়িতে, টাইম ইজ দ্য সেম, রাদার ইউ ওয়ান ইজ বেটার ওয়ে, বাট সিকিউরিটি যেটা ভালো সেটা ওনারা সিদ্ধান্ত নেবেন। আই ওয়ান্ট সিকিউরিটি, I don't want your comfortableness. That's not my subject matter. How do you feel? How much comfortable you are? এটা আমার ম্যাটার না, আমার ম্যাটার হলো সিকিউরিটি। বোর্ডে খাতাগুলি হ্যান্ড ওভার হতে হবে। অতএব আমি আমার দৃষ্টিতে বলবো যে আমার মনে হয় যে খাতা আপনি নিজ দায়িত্বে দিয়ে গেলেই এটা আমার জন্য সবচেয়ে সিকিউর, কারণ পোস্ট ম্যানে এনে দিয়ে যায়, ডেলিভারি ম্যানে এনে দিয়ে যায়। যদি লেটসে আপনি ডিএইচএল এর মাধ্যমে, ডিএইচএল না তো কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠালেন, আচ্ছা একটা কোরিয়ার সার্ভিসের একটা ছেলে খাতাগুলো নিয়ে যাচ্ছে, সে কি সিকিউর? যে কোনো লোক ছিনতাই করতে পারে খাতাগুলো টাকা মনে করে, অথবা ইচ্ছাকৃতভাবে আমার পরীক্ষাকে জেপোডাইজ করার জন্য করতে পারে। এম আই রাইট? হ্যাঁ, ইচ্ছা করে জেপোডাইজ করতে পারে যে এবার দেখাবো এই গভর্নমেন্টকে কিভাবে পরীক্ষা নেয়। এটা কি খুব বিরাট ব্যাপার হলো? একটা কোরিয়ার সার্ভিসের ডেলিভারি বয় খাতাগুলি নিয়ে যাচ্ছে, ছিনতাই করে চলে গেল। নো 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 নো, প্লিজ গিভ মি সিকিউরিটি অ্যান্ড কমফোর্ট ফার্স্ট, হুইচ ওয়ান ইনডিড আই নিড ইট। এম আই রাইট? ওকে, নেক্সট। আজকে যদি একজন অভিভাবক গিয়ে আপনাকে জিজ্ঞেস করে, স্যার আপনি আপনার ছেলেরা আপনার এখানে পড়ান না, আমি কেন আপনার স্কুলে আপনার ছেলেকে পড়াবো? What answer would you give? Did you ever thought about it? Please ask yourself what I am doing. Don't ask others what others can do. Government আপনাদেরকে প্রিভিলেজ দিচ্ছে, দিবে। শিক্ষকরা হচ্ছে সবচেয়ে সম্মানীয়। আমি শিক্ষকদেরকে মান উন্নয়নের জন্য যদি আমরা কিছু না করতে পারি, শিক্ষার মান উন্নয়ন হবে না, এটা তো আমরা বুঝি। কিন্তু আপনাদেরকে প্রিভিলেজ কম দিলেই যে আপনারা কম পড়াবেন, এটা তো হয় না। প্রিভিলেজ পান আর না পান, এরা আপনার সন্তান, এরা বাংলাদেশের ভবিষ্যৎ, এদের দ্বারা বাংলাদেশের ভবিষ্যৎ গড়তে হবে। সেই পবিত্র দায়িত্ব আপনাদের, এই পবিত্র দায়িত্বটি দয়া করে পালন করবেন। আগামী পরীক্ষাটি সুস্থভাবে নেবেন। আমি সদা সর্বদা জাগ্রত রয়েছে আপনাদেরকে সেবা করার জন্য। এনি প্রবলেম জাস্ট নক মি, আমার নাম্বার সকলে জানে, টেক্সট পাঠিয়ে দিবেন এবং ইমিডিয়েটলি অ্যাড্রেস করব। কোনো মব চলবে না, কোনো রকম সন্ত্রাসী চলবে না, পিসফুলি পরীক্ষা হবে এবং আপনারা শেল্টার্ড বাই দ্য অথরিটি। আপনাদের ডিসি, ইউনো, থানা আপনাদেরকে যে কোনো বিষয়ে সাহায্য করার জন্য এগিয়ে আসবে। মনে আছে 2001 থেকে 2006 শিক্ষকদের গায়ে যারা টাচ করেছিল তাদেরকে তাৎক্ষণিক আমি বিচারের ব্যবস্থা করেছিলাম। শিক্ষকদের কেউ অপমান করতে পারবে না। আপনাদের অপমান করা মানে আমাকে অপমান করা। আমি এটা কখনো বরদাস্ত করিনি, করবো না। থাকবো আপনাদের সাথে গর্বদের সবাই মিলে। এটাই চাচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ। সুন্দরভাবে পরীক্ষা দিবেন।